I welcome all of you in this video. সকলে ভালো আছে আশা করি। পার্টিকুলারলি আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ কালচার সেটা কিভাবে আসে, তার প্রভাবটা কিভাবে আসে এবং সেটা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি যে ভাষা সেটা কিভাবে ডেভেলপ করতে শুরু করে ধীরে ধীরে। এনিওয়ে, সো এই যে ইংলিশ লিটারেচার বা ইংলিশ যে ভাষাটা ইংরেজি ভাষাটা যেটা আজকে আমরা জানছি সেটা কিন্তু আহ, একবারে বা কয়েক বছরের মধ্যে ইনস্ট্যান্টলি স্বাবলম্বী হয়ে ওঠেনি। এটাও ধীরে ধীরে ওই বাচ্চার মতন কারো না কারো হাত ধরে চলতে শিখেছে, বড় হয়েছে, আহ, ইত্যাদি। তো এই যে স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের, সেটা কিন্তু অনেক জিনিসের ওপর ভর করে সে আজকে স্বাবলম্বী। ঠিক আছে? তার মধ্যে এই যে ফ্রেঞ্চ বা ফ্রান্সের যে ভাষা সেটা একটা ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স রেখেছে। এর পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, আরো বিভিন্ন অথর্স, বিভিন্ন আরো আদার্স ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের আর হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, আরবিক হতে পারে, মেনি আফ্রিকান কাইন্ড অফ মেনি ল্যাঙ্গুয়েজেস থেকে এটা কিন্তু আজকে ইনফ্লুয়েন্সড, এবং সেটা আজকের রূপে যেটা আমরা দেখছি সেটা কিন্তু এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রভাব সেটার ফলে। তো যাই হোক, যে ইংরেজির যে প্রাথমিক বয়স বা এর শৈশবকাল, তার মধ্যে যে প্রভাবগুলো এসেছিল তার মধ্যে থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ প্রভাব আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এবং সেটা আজকে আমরা জানবো যে কিভাবে কতটা প্রভাব বিস্তার করেছিল, কোন কোন দিকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ কালচার তার প্রভাব রেখেছে ইংরেজিতে, সেটা আজকে আমরা জানবো। ওকে, তো তার আগে এই যে ছবিটা এখানে রয়েছে এটা থেকে আমরা একটু কিছু বুঝে নিই, তাহলে আমাদের মাইন্ড ম্যাপ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তো যদি আমরা ইউরোপের ম্যাপটা ভালো করে মনে করার চেষ্টা করি, বা যেটা সাজেস্টেড, আমিও সাজেস্ট করছি, মোস্ট অফ দ্য টিচার্স করে করে থাকেন। তো পড়ার সামনে যেখানে পড়তে বসছি, ঠিক আছে, তো তার সামনে যদি একটা ইউরোপিয়ান, স্পেসিফিক্যালি বললে চলে, বেটার হয় একটা ওয়ার্ল্ড ম্যাপ, যেটা আজকে ইজিলি অ্যাভেলেবেল এনিওয়্যার ইন দ্য মার্কেট। তো সেখান থেকে যদি আমরা সেটা চিটিয়ে রাখতে পারি সামনে, লাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। ওকে, এনিওয়ে, সো এই যে ফ্রান্স বলে যে এই কান্ট্রিটা, সেটা জাস্ট নর্থার্ন, মানে নর্থের দিকে বা নর্থ ওয়েস্টের দিকে ইংল্যান্ড এই যে কান্ট্রি, ঠিক আছে। তো এই আরো ওপরের দিকে এই দিকটাতে, ঠিক আছে, এই দিকটাতে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, যেগুলো হচ্ছে তোমার ফিনল্যান্ড, স্কটল্যান্ড, ডেনমার্ক, তো এই যে দেশগুলো, এখান থেকে একটা সময়ে বিভিন্ন জলদস্যু গোষ্ঠী ইংল্যান্ডের এই জায়গাগুলোতে, কখনো ফ্রান্সের এই জায়গাগুলোতে এসে আহ, তাদের বসতি স্থাপন করে। ঠিক আছে? তো এই যে উত্তর দিকের যে কান্ট্রিগুলো, যেগুলো ফিনল্যান্ড, স্কটল্যান্ড, এই কান্ট্রিগুলো থেকে যখন ওই উত্তরের নর্দার্ন কান্ট্রি থেকে যখন ওই লোকগুলো এই ফ্রান্সে এসে এখানে বসতি স্থাপন করে, তো তাদেরকে নরম্যান বলে আমরা চিনি। যেহেতু তারা নর্থের দিক থেকে এসেছিল সেই জন্য তাদেরকে আমরা বলছি নরম্যান। ওকে, তো রিমেম্বার দিস টার্ম। ঠিক আছে? তো এই যে নরম্যানরা আবার একটা সময় পরে যখন দেখলো ইংল্যান্ডের যে শাসন শক্তি, রাজার যে চেয়ার, সেটা অনেকটা দুর্বল হয়ে পড়ছে, তারা অনেকটা বিজি, তখন এই নরম্যান কিংরা এখানে আসলো এবং এই ইংল্যান্ড যে দেশ, তার যে রাজা, তার গদি সেটা দখল করলো। এবং আহ, তার ফলে কি হলো, যে এই নরম্যানরা যারা এখানে এসেছিল, ঠিক আছে, ওখান থেকে এরা ফ্রান্সের এই উত্তর পার্টে, নর্থার্ন পার্টে এসে বসবাস করতে শুরু করে। তার ফলে কি হলো, যে ওদের যে নর্দার্ন কালচারের যে কিছু বৈশিষ্ট্য সেগুলো, তার পাশাপাশি যে ফ্রান্সের কিছু বৈশিষ্ট্য, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ কালচার তারা যে অ্যাসিমিলেট করেছিল নিজেদের মধ্যে, নিজেদেরকে মিক্স করেছিল ওই কালচারের মধ্যে, সেই সমস্ত নর্দার্ন প্লাস ফ্রেঞ্চ, এই দুই মিলিয়ে তারা আবার এইখানে ইংলিশ কালচারের মধ্যে সেগুলো ছড়িয়ে দিল। ওকে, তো প্রথমে কি হলো, নর্দার্ন থেকে কিছু লোক আসলো ফ্রান্সে, দেন তারপরে কি হলো, তারপরে ওই লোকগুলো আবার আর ইংল্যান্ডে গিয়ে আহ, তাদের এই সেম দুটো কালচার, একটা হচ্ছে নর্দার্ন প্লাস এই ফ্রেঞ্চ কালচার, ঠিক আছে, এইগুলোকে নিয়ে গিয়ে এখানে তারা জমায়েত করলো, বা জাস্ট ইউ ক্যান সে ডাস্ট করলো। এনিওয়ে, তো আচ্ছা, তো এইভাবে কি হলো, যে ফ্রান্সের যে কালচারটা, তাদের
যে বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজ সেগুলো ইংল্যান্ডের মধ্যে আস্তে আস্তে জনমানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এইভাবে একটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। এরপরে একটা সময় আসে অ্যারাউন্ড 16, স্পেসিফিক্যালি অ্যারাউন্ড হচ্ছে গিয়ে 1616, এই পিরিয়ডটাকে রেস্টোরেশন পিরিয়ড বলা হয় ইংলিশ হিস্ট্রিতে। তো এই পিরিয়ডটাতে কি হয়েছিল, এই পিরিয়ডটাতে একটা সময় ছিল যেখানে ইংল্যান্ডের রাজাকে নির্বাসন দেওয়া হয় বা তিনি পালিয়ে আসতে বাধ্য হন ফ্রান্সে, ঠিক আছে, বা আদার কান্ট্রিতেও তিনি গিয়েছেন। প্রাইমারিলি মেজরলি ফ্রান্স কালচারের কথাই আমরা এখানে জানবো যদিও। তো এই ফ্রান্সে যখন তারা আসলো এই এই 1660-এর আগে, হুইচ ইজ অ্যারাউন্ড ইউ ক্যান সে 1640 অ্যারাউন্ড, যখন তারা এই ফ্রান্সে চলে আসে কিংলি রয়্যাল পরিবার স্পেসিফিক্যালি, এবং তাদের পাশাপাশি যারা পার্ষদ, ঠিক আছে, মন্ত্রী সন্ত্রী, তাদের দলবল নিয়ে রাইটার্স ইত্যাদি। তো এই রাইটার্সরা যখন ফ্রান্সে ছিল তখন তারা ফ্রান্সের কালচার, ফ্রান্সের লিটারেচার এইসবকে জানে। আবার এই জেনে এই লিটারেচার, এই কালচারকে আবার যখন তারা ফিরে আসে 1660-তে, তখন সেগুলো ওখানে আবার ডাম্প করে, মানে ওখানে ওই যে লিটারেচার কালচার সেগুলোর মধ্যে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এর পাশাপাশি একটা সময় আছে যেটাকে আমরা পরে আবার জানবো, যেটাকে ক্রিটিসিজম বলে। তো সে একটা সময় ছিল যখন ইংল্যান্ডের লেখকরা তাদের যে অনুকরণ, ইমিটেট, কপি করার জন্য এই ফ্রেঞ্চ অথরদের, ফ্রেঞ্চ রাইটারদের মতামতগুলো তারা জানতো, পড়তো এবং সেই মতামতগুলো এখানে ঝাড়াই করতো। ঠিক আছে, তো তার ফলে কি হয় যে যারা রাইটার্সরা ছিল এদের লেখার ফলে কি হলো, কমন পিপলরাও কিন্তু ওই সব সেম জিনিসের সঙ্গে পরিচিত হতে শুরু করলো, এবং যার ফলে ফ্রান্সের আবার একটা ইনফ্লুয়েন্স কিন্তু ওই সময় এসেছিল। তো আমরা এখানে স্পেসিফিক্যালি দুটো পিরিয়ড দেখতে পাচ্ছি বা টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে একটা আদিম সময়, হচ্ছে গিয়ে মানে অনেক দিন আগে বলা চলে, মানে বহু বহু হাজার বছর আগে, যেটা হচ্ছে 1660। তো সেই সময় একবার ফ্রেঞ্চ যে ইনফ্লুয়েন্স সেটা আসছে। আর একটা সময় হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1660। ঠিক আছে, তো এই সময়টা তে আবার একটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স মানে দুবার ধরে আমরা প্রাইমারিলি দেখছি। এছাড়াও পাশাপাশি টুকটাক তো রয়েইছে, বিভিন্ন রাইটার কপি করেছেন বাট সেগুলো কিন্তু অতটা লক্ষণীয় বিষয় নয়, কিন্তু মেজরলি এই দুটো টাইম পিরিয়ডকেই আমরা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের প্রধান কারণ হিসেবে বা সময় হিসেবে আমরা ধরে থাকি। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি ব্যাপারটা। তো এটাকেই নোটস আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে ম্যাটারটা। যদি এখানে বুঝে যাওয়া যায়, আই থিঙ্ক যে এখানে যেটা লেখা রয়েছে নোট হিসেবে, সেটাও বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। ইনে still you have any doubt, you can write in comment box. Okay, so let's us see what is there inside the note. তো এই নোটসটা কিন্তু আহ, দুটো ভাবে বা দুটো কোশ্চেন বা যেই ফ্রেঞ্চ মানে ফ্রান্স রিলেটেড যে কোনো কিছুই কোশ্চেন আসুক অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো সেটা কিন্তু আমরা এটা থেকেই একদম লিখতে পারি, নো প্রবলেম। মানে যে ধরনের কোশ্চেন আসুক রিলেটেড টু ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আর ফ্রেঞ্চ নরম্যান ইম্প্যাক্ট বলি বা নরম্যান ইনফ্লুয়েন্স বলি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। ওকে, anyway, so French influence on English language or impact of Norman conquest. তো নরম্যান কনকোয়েস্ট, ওই যে নরম্যান কনকোয়েস্টটা হয়েছিল 1066-এ, ঠিক আছে, তো এই সময়টাই তো নরম্যান কনকোয়েস্ট হয়েছিল। তো এর ফলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রভাব বিস্তার হলো, সেটাও কিন্তু আমরা এই নোটসের মধ্যে পেয়ে যাব। Anyway, so let's see what is written inside the note. The Norman conquest of England in 1066 by William the Duke of Normandy. ওকে, এখানে একটু একটা কাটতে হবে, এটাকে 2000 এই ইয়ারটাকে লিখো না, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিও। So had a tremendous impact not only in the social and political life of England but also on the literary and linguistic development of the nation. তো যে এই 1066-এ যে কনকোয়েস্টটা হলো ইংল্যান্ডের, যেটাকে ব্যাটল অফ হেস্টিংসও বলা হয় বা নরম্যান কনকোয়েস্ট, তো সেই সময় যে কনকোয়েস্টটা বা বিজয়টা এসেছিল নরম্যানদের তরফ থেকে, সেটা কিন্তু তাদের শুধু সামাজিক এবং পলিটিক্যাল দিকেই নয়, লিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ বলো, লিটারেচার বলো, সেটাকেও ইনফ্লুয়েন্স করেছে। The conquest was destined to exert a profound influence on the English language, which gave the birth of Middle English, a language that combined elements of Old English and Norman English, Norman French. Okay, তো এই যে কনকোয়েস্টটা হলো, এর ফলে কি হলো যে আহ, একটা নতুন ভাষার জন্ম হলো, যেটাকে আমরা মিডল ইংলিশ বলে থাকি। তো ইংলিশে আমরা প্রাইমারিলি দুটো পিরিয়ড দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে অ্যানসিয়েন্ট বা ওল্ড ইংলিশ, ঠিক আছে, একটা হচ্ছে ওল্ড ইংলিশ, আর একটা হচ্ছে গিয়ে মিডল ইংলিশ, আর একটা হচ্ছে গিয়ে মডার্ন ইংলিশ। ওকে,
তো ওল্ড ইংলিশের পিরিয়ডটা কিন্তু এই 1066এই শেষ হয়ে যায়, যে যখনই নর্মান কনকোয়েস্ট হলো তখন ওল্ড ইংলিশ পিরিয়ড খতম। ঠিক আছে, দেন মিডিল ইংলিশ যখন শুরু হলো তখন ওই ওই সময়টা থেকে 1066 থেকে এটা চলেছে অ্যারাউন্ড 1500 পর্যন্ত। ওকে, তো এই যে মিডল ইংলিশ পিরিয়ড এটা শুরু হচ্ছে এই 1066 থেকেই। ওকে, এর ফলে একটা নতুন ধরনের মিডল ইংলিশ কি না, মিডল ইংলিশ হচ্ছে কি আগে যে ল্যাঙ্গুয়েজটা ছিল এবং এখন যে প্রভাবটা আসলো যেটা হচ্ছে কি নরম্যান ইনফ্লুয়েন্স, তো এই দুটোর মিক্সিং এর ফলে একটা নিউ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয় ধীরে ধীরে, হুইচ ইজ নোন অ্যাজ মিডল ইংলিশ। ওকে, হুইচ ইজ নোন অ্যাজ মিডল ইংলিশ। I hope this far is clear. Next, moving next. The English language, with the scrap of loan words from Celtic, Latin, Greek, and Scandinavian languages, remained more or less original till the Norman conquest. তো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে ধার করে, বড় হয়েছে, যেমন কেল্টিক অরিজিন হতে পারে, ল্যাটিন, গ্রিক, স্ক্যান্ডিনেভিয়ান এইসব ল্যাঙ্গুয়েজ থেকে বড় হয়। ঠিক আছে, এই সময় পর্যন্ত ওই ওই ইনফ্লুয়েন্সগুলো ছিল, মানে নর্মান কনকোয়েস্ট আগে পর্যন্ত এই ইনফ্লুয়েন্সগুলো ছিল, কিন্তু নর্মান কনকোয়েস্টের পর সেটা আরো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। এটা এখানে বলা আছে। লোন ওয়ার্ডস কি, লোন ওয়ার্ডস মিন বড়। ঠিক আছে, বড় মানে ধার করা। ঠিক আছে, লোন আমরা যেমন ব্যাংক থেকে লোন নিই সেরকম আহ, ধার করা। ওকে, সো লোন ওয়ার্ডস, ধার করা ওয়ার্ডস। বাট ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স দ্যাট দ্য কনকুয়েস্ট হ্যাড ব্রট, কিন্তু এই যে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স যেটা এই যুদ্ধের ফলে আসলো, বিজয়ের ফলে আসলো, cause the great strain and change the character of the language with diverse numerous loan from English। তো এটার ফলে কি হলো না, প্রচুর পরিমাণে যে ইংরেজিতে কি হলো, ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আস্তে আস্তে, বা ফ্রেঞ্চ কিছু ওয়ার্ডস আস্তে আস্তে এগুলোর মধ্যে ইন্ট্রোডিউস হতে শুরু করলো, কিসের মধ্যে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, আচ্ছা, তো এখানে একটা নোটসটা যখন একটু পড়বে এটা একটু পড়ে নিও। ঠিক আছে, মানে ওখানে যেহেতু দু টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে, যেটা একটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স পার্টিকুলারলি, একটা নর্মান কনকোয়েস্ট, তো একটু আধটু এদিক ওদিক করতে হয়। তো যদি তোমাদের আহ, এই যে তো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা শুধুমাত্র পড়ে তাহলে কিন্তু তোমরা এই 3 নম্বর প্যারাটা, মানে এই নম্বর প্যারাটা লেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এটা লিখবে। ওকে, যদি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স সম্পর্কে কোশ্চেনটা পড়ে শুধু তখনই 3 নম্বর প্যারাটা লেখার দরকার নেই। নেক্সট, the Normans settled in England after their conquest and became the master of the country in every sphere, political, social, literary, linguistic। তো এই যে নরম্যান যারা বিজয়ী, যারা মাস্টার, মানে যারা জয়ী হয়েছিল, মানে সেই সৈন্য হতে পারে, রাজা হতে পারে, কোনো মন্ত্রী ইত্যাদি, তো তারা কিন্তু প্রেফার করতো তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজটা প্রাথমিক দিকে, তারা কিন্তু ইংলিশে যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তখন প্রচলিত ছিল সেটাকে ততটা প্রায়োরিটি দিত না। তো তার ফলে কি হয়, যে পলিটিক্যাল, সোশ্যাল, লিটারি, লিঙ্গুইস্টিক এইসব সমস্ত দিকগুলো ইনফ্লুয়েসড হয়। দে ওয়ার দ্য রুলার্স অফ দ্য রিলেম। ঠিক আছে, মানে এই সমস্ত দিকগুলো তারাই চালাতো আর কি। রিলেম মানে একটা রিজিয়ন বলা যেতে পারে, একটা স্পিয়ার, একটা পরিধি। সো দে এনজয়েড গ্রেট এমিনেন্স ইন কালচার অ্যান্ড লিটারি অ্যাফেয়ার্স। তো তার ফলে কি হয়, যে তারাই যে লিটারেচারের যে ফিল্ডগুলো হোক ইত্যাদি সমস্ত দিকগুলো তারাই বেশি করে এনজয় করতো। অবভিয়াসলি তারা পাওয়ার এই ক্ষমতায় রয়েছে, তারা এনজয় করবে, ইট ইজ ন্যাচারাল। এনে সো দ্য ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস এন্টার্ড অলমোস্ট এভরিডে ওয়াক অফ লাইফ। এর ফলে কি হলো, যে তারা যখন চাষিদের সঙ্গে মিশতে শুরু করলো, তারা যখন কোনো একটা আহ, আম, আহ, অন্য কোনো শ্রমিকের সঙ্গে মিশতে শুরু করলো, তারা একটা শিক্ষকের সঙ্গে মিশতে শুরু করলো, তারা অন্য যেসব কমন কাজকর্ম সেগুলোর সঙ্গে যখন তারা ধীরে ধীরে পরিচিত হলো, তখন তাদের যে নিজেদের ভাষাগুলো ছিল সেগুলো ওই ইংরেজদের মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে এটা 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 এটা। সো অ্যাকচুয়ালি ইংরেজ বলতে আমরা আজকে যাদের বুঝি তারা আসলে হয়তো দেখা যাবে অন্য কেউ, মানে তাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আসলে তাদের নয়। মানে ইংরেজ ল্যাঙ্গুয়েজটা যদি আমরা বলি ইংরেজি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি নয় যদি আজকে আমরা দেখি। তো সেটা ওই যে ফ্রেঞ্চ আসলো, ল্যাটিন আসলো, কেল্টিক, স্ক্যান্ডিনেভিয়ান এই যে ইনফ্লুয়েন্স গুলো আসলো, তো তাদের মধ্যে যখন ওগুলো যখন ঢুকলো, তারা নিজেদের মতন করে সেই ল্যাঙ্গুয়েজটাকে একটু আধটু প্রোনাউন্সিয়েশন, স্পেলিং ইত্যাদি চেঞ্জ করে আজকে ইংরেজি। এনিওয়ে, তো আগে এগিয়ে যাওয়া যাক। তো যদি ইম্প্যাক্ট অফ নরম্যান কনকোয়েস্ট অন ইংলিশ পার্টিকুলারলি এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, তাহলে কিন্তু এই 3 নম্বর প্যারাটা লিখো। ঠিক আছে, এই 2 নম্বর প্যারাটা লেখার দরকার নেই। ওকে, মানে এই যে 2 নম্বর প্যারাটা লেখার দরকার নেই যখন এই কোশ্চেনটি আসছে। ওকে, ক্লিয়ার? সো নেক্সট মুভ, নাম্বার 4, ফ্রেঞ্চ ওয়ার্ডস ওয়ার বোরোড ইনটু ইংলিশ। ঠিক আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড ওয়ার বোরোড ইনটু ইংলিশ ইন মেনি ডিফারেন্ট এরিয়াস ইনক্লুডিং গভর্নমেন্ট, ল, মিলিটারি, আর্ট, লিটারেচার।
ফুড এক্সেট্রা। সো ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো এই যে বিভিন্ন যে কমন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অবভিয়াসলি তারা পাওয়ার আছে, তো পাওয়ার রিলেটেড গভর্নমেন্ট রিলেটেড তারা কিছু ওয়ার্ডস ইন্ট্রোডিউস করবে, ল রিলেটেড, মিলিটারি, আর্ট ইত্যাদি রিলেটেড তারা ওয়ার্ড ইন্ট্রোডিউস করে ইন ইংলিশ। দ্য ইংলিশ ওয়ার্ড গভর্নমেন্ট, ল, আর্মি, লিটারেচার অ্যান্ড কিউজিন আর অল অফ ফ্রেঞ্চ অরিজিন। সো এই যে এই ওয়ার্ডগুলো নিজেরাই, ঠিক আছে, গভর্নমেন্ট এইগুলো তো তারা তো ইন্ট্রোডিউস করলো, কিন্তু এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো নিজেরাই এক একটা ফ্রেঞ্চ অরিজিন, ঠিক আছে। লিটারেচার, এই লিটারেচার যে ইংলিশ লিটারেচার করছি, এই লিটারেচার শব্দটা অ্যাকচুয়ালি ফ্রান্সের দেওয়া, ঠিক আছে। কিউজিন, ফুড, টাইপস অফ ফুড, ওকে। তো এইগুলো যে ফ্রেঞ্চ অরিজিন থেকে এগুলো এসেছে, ওকে। নেক্সট, ইংলিশ ওয়ার্ডস অফ ফ্রেঞ্চ অরিজিন ইনক্লুডেড। তো এই যে ফ্রেঞ্চ যে কিছু কিছু ওয়ার্ড, সেগুলো কি কি ধরনের এসেছে সেগুলো দেখে নেওয়া যাক। ওয়ার্ডস রিলেটেড টু ফুড অ্যান্ড কুকিং, ঠিক আছে, ফুড এবং কুকিং রিলেটেড কিছু ওয়ার্ড যেমন কিউজিন, বিফ, ফর্ক, মাটন, পোলট্রি, অমলেট, বেকারি, কেক, এই যে এত এত ওয়ার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু ওই ফুড অ্যান্ড কুকিং রিলেটেড সেই ওয়ার্ডগুলো এসেছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স থেকে, ওকে। আচ্ছা, এর মধ্যে একটা নোটেবল বিষয়, এই যে এতগুলো ওয়ার্ড, ফর এক্সাম্পল মানে এখানে এতগুলো যে ওয়ার্ড দেওয়া আছে এগুলোর মধ্যে এত লেখা দরকার নেই, অ্যাটলিস্ট 5 বা 4 ওয়ার্ড তুমি এক্সামে লিখলেই হবে, ঠিক আছে। এত ওয়ার্ড লেখার দরকার নেই, এগুলো জাস্ট তোমার নলেজের জন্য দেওয়া এত ওয়ার্ড, ঠিক আছে। তুমি 4 to 5 ওয়ার্ডস লিখবে, দ্যাট ইজ এনাফ, ওকে। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট রিলেটেড কিছু ওয়ার্ড যেমন পার্লামেন্ট, মিনিস্টার, গভর্নমেন্ট, পার্লামেন্ট, পার্লামেন্টের দুবার এসে গেছে, ওকে। সো ল, জাস্টিস, জাজ, কোর্ট, সামন, পেনাল্টি, ফি, ঠিক আছে, এই ট্রিব্যুনাল, এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু ফ্রেঞ্চ, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু সোশ্যাল রিলেশনশিপ লাইক স্যার, ঠিক আছে, ম্যাডাম, মাস্টার, মিস্ট্রেস, রিচ, পাওয়ার, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ফ্রেঞ্চ অরিজিন। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু মিলিটারি, পিস, ওয়ার ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড, ঠিক আছে, ফ্রেঞ্চ অরিজিন। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু নেচার, ফ্লাওয়ার, গার্ডেন, রিভার এক্সেট্রা, ফ্রেঞ্চ রিলেটেড। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু ফার্নিচার, চেয়ার, টেবিল, সোফা, এইসব ওয়ার্ডগুলো কিন্তু ফ্রেঞ্চ রিলেটেড। নেক্সট, ওয়ার্ড রিলেটেড টু ক্লথস, শার্ট, জ্যাকেট এক্সেট্রা, ঠিক আছে, জারা তোমরা পড়ছো তো ওই সেই সেম, ওরা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ একটা কান্ট্রি থেকে বিলং করে যারা। এনিওয়ে, সো এই যে ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ফ্রেঞ্চের দান বলা যেতে পারে, ওকে। ওয়ার্ড রিলেটেড টু এক্লেসিয়াস্টিক্যাল, এক্লেসিয়াস্টিক্যাল মিন্স রিলিজিয়ান, ওকে, এক্লেসিয়াস্টিক্যাল মানে রিলিজিয়ান, রিলেটেড টু পিউরিটি মানে ওই রিলিজিয়ান ইত্যাদি রিলেটেড, রিলিজিয়ান, সেভিয়ার, সেন্ট, ক্লার্জি, স্যাক্রিফাইস, এইসব ওয়ার্ডগুলো এক্লেসিয়াস্টিক্যাল যেগুলো ফ্রেঞ্চ থেকে এসেছে। দেন এথিক্স, কিছু ওয়ার্ড লাইক ভার্চু, ভাইস, কনসায়েন্স, এইসব ওয়ার্ডগুলো ফ্রেঞ্চ থেকে এসেছে। ওয়ার্ড রিলেটেড টু ফ্যামিলি, আঙ্কেল, আন্ট, নিজ, কাজিন, এইসব ওয়ার্ডগুলো কিন্তু ফ্রেঞ্চ থেকে এসেছে, ওকে। তো এগেন, এই যে এতগুলো এক্সাম্পল লেখার দরকার নেই, জাস্ট তুমি 5 or 4 অ্যাটলিস্ট, অন্তত 5-4 তো লিখতেই হবে, ঠিক আছে। এগুলো এত দেওয়া ফর ইউর নলেজ, দ্যাটস ইট। নেক্সট, ইন অ্যাডিশন টু ভোকাবুলারি, ঠিক আছে, মানে এই যে ভোকাবুলারি কিছু ওয়ার্ডস আমরা দেখলাম উপরে, ফ্যামিলি রিলেটেড, ফ্রেঞ্চ, গভর্নমেন্ট রিলেটেড, ক্লথ রিলেটেড, ফুড রিলেটেড, এইগুলোর পাশাপাশি ইংলিশ গ্রামারও কিন্তু ফ্রেঞ্চ থেকে ইনফ্লুয়েসড হয়েছে, ঠিক আছে। যেমন আজকাল আমরা, আজকের দিনে আমরা ডিফিনাইট, ইনডিফিনাইট আর্টিকেল যেগুলো হচ্ছে এ অ্যান্ড দি, এইগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু ফ্রান্সের দান। এর পাশাপাশি যে অ্যাডজেক্টিভ আছে বিফোর নাউন, ঠিক আছে, যে নাউনের আগে যে অ্যাডজেক্টিভ, যেমন মাই বুক ইজ, ঠিক আছে, এই যে মাই বুক ইজ, তো এখানে মাইটা হচ্ছে গিয়ে যেহেতু যে নাউনের আগে আছে, বুকের আগে, তো মাইটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ার্ক করে। এই যে ব্যাপারটা, এই যে স্ট্রাকচার, যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেটাও কিন্তু ফ্রেঞ্চ, একটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ওকে। নেক্সট, নর্মান ইনফ্লুয়েন্স ব্রট লার্জ নাম্বার অফ ফ্রেঞ্চ ওয়ার্ড অবভিয়াসলি। কি, সাফিক্স, প্রিফিক্স, অনেক সাফিক্স, সাফিক্স আমরা জানি, প্রিফিক্স মানে হচ্ছে কি আগে, আর সাফিক্স মানে পরে, অনেক কিছু ওয়ার্ডসে যখন আগে অ্যাড হচ্ছে আর সাফিক্স মানে পরে অ্যাড হচ্ছে, ঠিক আছে। প্রিফিক্স লাইক কন, এই যে প্রিফিক্সটা, এই যে ডি, ডিস, এক্স, এই যে এতগুলো সাফিক্স, প্রিফিক্স আমরা দেখলাম, এগুলো কিন্তু ফ্রান্সের দান। দেন কিছু সাফিক্স যেমন ই, এন্স, এশন, অ্যান্ড, মেন্ট, অ্যাবল এক্সেট্রা এক্সেট্রা, এই যে প্রিফিক্স সাফিক্সগুলো আমরা দেখছি, সরি, এই সাফিক্সগুলো কিন্তু ফ্রান্সের দান বা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স একটা, ওকে। কিছু ইডিয়ামস যেমন এও, কন্ট্রি, ঠিক আছে, এই সব ভিস ভিস, এইগুলো এইগুলো কিন্তু সেম ফ্রান্সের দান। এগেন, এতগুলো ইডিয়াম লেখার দরকার নেই, তোমার 3টে মনে থাকে অ্যাটলিস্ট 3টে, সেগুলো কিন্তু লেখো, তারপরে ওই আমরা যে ট্যাকটিক্স ফলো করি, ইটিসি 3টে মনে ছিল সেগুলো দিয়ে ইটিসি দিয়ে দেবো, অন্তত 2টো লিখে ইটিসি দিতে পারি, একটা লিখে তো কখনো ইটিসি দিতে পারি না। এনিওয়ে, সো ট্রাই টু অ্যাটলিস্ট রাইট 3, ওকে। নেক্সট, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউড ইভেন আফটার নর্মান কনকোয়েস্ট। তো যেটা বললাম, নর্মান কনকোয়েস্ট হয়েছিল 1066-এ,
রাইট? তো এই 1066 এর পরেও কিন্তু এই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা কিন্তু তার প্রভাবটা বজায় রেখেছিল। ঠিক আছে? আহ, যেমন রেইন ডেভিস, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা কিন্তু 16 সেঞ্চুরিতে এসেছিল। 16 সেঞ্চুরি মানে হচ্ছে গিয়ে 1501 থেকে 1600, রাইট? তো এই যে এই সালটা, তো এই সালটা মানে এই সময়কালটার মধ্যে এই কিছু কিছু ওয়ার্ড, আরো কিছু ওয়ার্ড যেমন ক্রিটিক, এই ক্রিটিক ওয়ার্ডটা 17 সেঞ্চুরিতে এসেছিল। এই যে বললাম ক্রিটিসিজম কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে ফ্রেঞ্চ থেকে একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাই ইন দ্য ফিল্ড অফ ক্রিটিসিজম। টেরোরিজম এই শব্দটা কিন্তু আবার 18th সেঞ্চুরিতে, মানে সময় সময় ধরে বিভিন্ন ওয়ার্ড ইংলিশে ইন্ট্রোডিউস হয়েছে। এবং এখনো আমরা যদি অক্সফোর্ড যে ডিকশনারি হয় সেটা কিন্তু আমরা সময় সময় বা বছর বছর শুনতে পাই যে এই বছর 7টা নিউ ওয়ার্ড, ওই বছর 10টা নিউ ওয়ার্ড অ্যাড হয়েছে। তো এই যে ডেভেলপমেন্টটা কিন্তু আজও চলছে। ওকে, নেক্সট, however the French influence on the English language brought about immensely rich linguistic development, ঠিক আছে, হেল্পিং ফর্ম অন নিউ ওয়ার্ডস। তো এর ফলে কি হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি তার ভোকাবুলারি, ডিকশনারি, তার স্ট্রাকচার, গঠনগত স্ট্রাকচার সেগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়েছে এবং স্টিল ইট ইজ হ্যাপনিং। Okay, Norman conquest in 1066 brought about tremendous linguistic changes as well as the development of English language. তো এর ফলে একটা linguistic changes তো obviously হবেই, একটা ইনফ্লুয়েন্স আসছে তো হবেই, রাইট? নেক্সট, there are perhaps no sphere of activity where borrowing of French word was not made. তো সম্ভবত মানে এমনই হার্ডলি কোনো স্পেয়ার করা যাবে যেখানে হয়তো মানে জায়গা বা রিজিয়ন বা ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যেখানে ফ্রেঞ্চ ওয়ার্ড হয়তো নেই। আচ্ছা, এটা থেকে একটা বেটার এক্সাম্পল যদি আমরা নিই, এখনকার দিনে আমরা যদি বাংলা গান বলি, হিন্দি গান বলি, বা বিভিন্ন যে কোনো রিজনেরই গান হোক না কেন, ঠিক আছে? যেমন যদি আমরা বাংলা গান শুনি, ঠিক আছে, আমরা কখনো কখনো শুনবো সেই বাংলা গানের মধ্যে ইংরেজি শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি কিছু ওয়ার্ডস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফ্রেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বা হিন্দি গানের মধ্যে আমরা আজকাল দেখছি যে সেখানে কিছু বাংলা গানের ফ্রেজ ঢুকছে, ইংলিশ গানে কিছু ফ্রেজ ঢোকানো হচ্ছে। ঠিক আছে, অন্য রিজনের ক্ষেত্রেও সেম। এই যে মানে অন্য যে অঞ্চলের যে ভাষার বৈচিত্র্য, বিবিধতা, সৌন্দর্যতা, সেটাও কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে অ্যাডপ্ট করছে। ওকে, তো তার ফলে কি হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজ মানে ধরো বাংলায় যদি গানটা গাওয়া হয় এবং সেখান থেকে হিন্দি বা ইংলিশের কিছু ফ্রেজ নেওয়া হয়, তার ফলে কি হয় না, গানটা শুনতে বা গানটা আরো এনজয়েবল হয়ে পড়ে। তো এটাই কারণ। ঠিক আছে, তার ফলে সেই ল্যাঙ্গুয়েজটা আরো ধীরে ধীরে ডেভেলপ করে, ধীরে ধীরে আস্তে আস্তে ইভলভ হয়, নতুন কিছু সেখানে আসতে শুরু করে। তো তার ফলে ওই যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হচ্ছে, কালচারটা ডেভেলপ হচ্ছে, সেম কেস উইথ হেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ওই 1066 থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সেটা স্টিল কন্টিনিউয়েশন টুডে, ইভেন টুডে। ঠিক আছে, তো এখানে মধ্যে কিছু ওয়ার্ডস নোট, আশা করি এই যে নোটসটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো ডাউট থেকে থাকে, ডোন্ট হেজিটেট টু আস্ক, কমেন্ট বিলো in the comment box. Okay, I will feel good to solve your queries or doubts. Okay, next, এই যে কিছু ওয়ার্ডস নোটস, দিস উইল হেল্প ইউ। লোন ওয়ার্ডস কি, এটা একটা নোটস হিসেবে তোমরা পড়তে পারো। এটা একটা হচ্ছে গিয়ে ফিলোলজিক্যাল নোটস হিসেবে এসেও থাকে কখনো কখনো। এনিওয়ে, দিস ইজ অলসো আ টার্ম ইন লিঙ্গুইস্টিক, অবশ্যই মনে রাখা দরকার, আমি যেটা মনে করি। এসলেসিয়াস্টিক্যাল, এই টার্মটা একটা স্পিরিচুয়াল বা রিলিজিয়াস একটা টার্ম রিলেটেড পার্টিকুলার ক্রিশ্চানিটি। ওকে, নেক্সট, এটা একটা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা কিন্তু উপরের ওই যে নোটস আছে ওটা টোটালি ফলো করে না। ঠিক আছে, তো বেটার ইউ অ্যাভয়েড, বাট স্টিল ইফ ইউ ফিল কমফোর্টেবল উইথ ইট ইউ ক্যান রিড ইট। মানে একটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা পড়তে পারো, কিন্তু ওই ওপরের ট্রান্সলেশনটা কিন্তু এটা প্রপারলি ফলো করে না। ঠিক আছে, জাস্ট একটা ওয়ার্নিং। যদিও ট্রান্সলেশন না পড়াই ভালো, সেটা তুমি পোয়েম পড়ো, ড্রামা পড়ো, ট্রান্সলেশনটা প্রিফার না করাই ভালো, বিকজ ইউ আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো ইউ মাস্ট বি বেটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং, হোয়াট এভার ইট ইজ। এনিওয়ে, সো নোটস যেটা বললাম, ওখানে যদি কিভাবে কি নোটসটা লিখতে হবে, যখন এই কোশ্চেনটা আসবে তখন কোন প্যারাটা কি স্কিপ করতে হবে সেটা একটু ওখানে দেখে নেবে। অলরেডি মেনশন ইন দ্য আফটার দ্য প্যারার উপরে আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তো এটা একটু কেয়ারফুল রেখো হোয়াইল ইউ আর, মানে যদি মুখস্থ করো বা পড়ো তখন সেই সময়ের ক্ষেত্রে। আচ্ছা, এই নরম্যান কারা, যেটা বললাম, ওই যে নরম্যান, যে নরম্যান্ডি, ঠিক আছে, নরম্যান ভাইকিংস, যে ওরা যখন আসে ইংল্যান্ডের নিচে মানে ফ্রান্সের একদম উত্তর পার্টে, যখন তারা এসে বসতি স্থাপন করে, তখন থেকে তারা নরম্যান নামে পরিচিত হয় এবং এই নরম্যানরাই পরে গিয়ে ইংল্যান্ড দখল করে। ওকে, তো নরম্যান কনকোয়েস্ট এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ট্রাই টু রিমেম্বার ইট। ব্যাটল অফ হেস্টিংস, যেটাকে আমরা নরম্যান কনকোয়েস্ট বলে থাকি, আবার নরম্যান কনকোয়েস্ট অথবা ব্যাটল অফ হেস্টিংস, যেটা হয়েছিল 1066-এ। তাদের মধ্যে হয়েছিল উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি, মানে ওই যে নরম্যান্ডির একজন ডিউক, রাজা,
সে হচ্ছে উইলিয়াম। আর তখনকার যে ইংল্যান্ডের বা অ্যাংলো স্যাক্সন কিং ছিল সেটা হচ্ছে কিং হেরাল্ড। ওকে, হেরাল্ড গডউইনসন। রিমেম্বার দিস টু নেমস অ্যান্ড দ্য ইয়ার অ্যান্ড ব্যাটল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যাটল। ওকে, নেক্সট মিডল ইংলিশ কি? মিডল ইংলিশ যেটা হচ্ছে কি 1066 থেকে অ্যারাউন্ড 1500, যেটা বললাম, অ্যাপ্রক্সিমেট 1500 ধরা হয়। ঠিক আছে, তো এই পিরিয়ডের মধ্যে আমরা মিডল ইংলিশটাকে কাউন্ট করে থাকি। ওকে, আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ডটাই কিন্তু নিজেই একটা ফ্রেঞ্চ অরিজিন থেকে এসেছে। আচ্ছা, ইংলিশে যে ইংলিশ ফ্রেঞ্চ ডিকশনারি, সেটা কিন্তু 1604 এই সালে একটা পাবলিশ হয়েছিল, বাইলিঙ্গুয়াল ডিকশনারি। ঠিক আছে, আমরা যে উইলিয়াম নামটা শুনে থাকি, উইলিয়াম আহ, আহ, যে শেক্সপিয়ার, ঠিক আছে, তো বা আমরা যদি বলি উইলিয়াম ব্লেক, ঠিক আছে, উইলিয়াম ওয়ালসওয়ার্থ, এই যে উইলিয়াম নামটা কিন্তু এই ফ্রেঞ্চ অরিজিন। ঠিক আছে, রিচার্ড রবার্ট এইগুলো কিন্তু ফ্রেঞ্চ অরিজিন। নেক্সট, অ্যাডিও। এই অ্যাডিও শব্দটা কিন্তু আমরা যখন শেক্সপিয়ারের নাটক পড়ব তখন কিন্তু অনেকবার আসবে, অ্যাডিও বিদায় ইত্যাদি। তো গুড বাই সামথিং। ওকে, তো অ্যাডিও বা চলে যাওয়া, ঠিক আছে, শুভ বিদায়। ঠিক আছে, তারপর ব্যালেট, ব্যাঙ্কোয়েট, ক্যাফে, ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলো কিন্তু ফ্রেজ, ভিসে ভিস মানেটা কি, তো এইগুলো থেকে তুমি একটু পড়ে নিজেকে স্মার্ট ফিল করতেই পারো। তো এটা ফর রেফারেন্স, এটা একটা নোটস। ওকে, এটা জাস্ট স্টাডি ম্যাটেরিয়াল। আই সাজেস্ট ইউ টু স্টাডি দিস থিংস এন্ড রিমেম্বার। আচ্ছা, এবার তুমি নিজেকে স্মার্ট ফিল করার জন্য তুমি কিছু ওয়ার্ড চাইলে পড়তে পারো। হ্যালোকে কি কি বলা হয়? ভজিয়র। ঠিক আছে, তো এই যে প্রোনাউন্সিয়েশনটা, এইগুলো একটু মনে রাখতে পারো। বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে নিজের যে কমিউনিকেটিভ স্কিল, ইনফ্লুয়েন্সিয়াল স্কিল, সেগুলো কিন্তু ডেভেলপ করতে পারো। তো আই সাজেস্ট ইউ টু লার্ন দিস ওয়ার্ডস অলসো, ফ্রেজেস অলসো। ওকে, সো এটা স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, নোটস কাম স্টাডি মেটেরিয়াল। নেক্সট, এটা নোটস আকারে তুমি মুখস্থ করতে পারো, পড়ে রাখতে পারো। আহ, ঠিক আছে, এছাড়াও যদি কোনো ডাউট হয় নোটস রিলেটেড, অবভিয়াসলি ফ্রিলি আস্ক মি। নোটসটা ফ্রি অফ কস্ট আই এম প্রোভাইডিং ইউ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট দিস নোট ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল এনে। তো কারো কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে। অ্যান্ড ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, I suggest you, and if it will be good motivation for you to subscribe the channel and like the video and share with your friends. Thank you. I hope you have enjoyed the video. Okay, see you soon.